নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এতদিন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সম্পূর্ণ ভিন্ন। এবং এই স্টোরিটা আমার হৃদয়কেও কিন্তু মারাত্মকভাবে ছুঁয়ে গেছে। এবং এর থেকে অনেকগুলো মেসেজ আছে। আপনারা যেটা যে মানুষ যেভাবে নেবেন মেসেজগুলোকে সেইভাবে আপনারা অনুভব করতে পারবেন। এবং এটা আমি বলব যে শেয়ার করার জন্য। এতদিন কাউকে বলিনি শেয়ার করার জন্য, কিন্তু আজকে আমি বলব যে শেয়ার করার জন্য অবশ্যই এই স্টোরিটা শেয়ার করবেন। এবং বিশেষ করে আ এই স্টোরিটা যাদের জন্য আমি শেয়ার করতে বলছি, পুরো ঘটনাটা না বুঝলে আপনারা বুঝবেন না। কিন্তু এই স্টোরিটা আপনারা যদি ইমোশনাল হয়ে থাকেন, আপনাদের মনের মধ্যেও সমানভাবে দাগ কাটবে এবং আপনারা এই স্টোরিটা ভুলতে পারবেন না কোনো। একটি ছেলে যার নাম অমিত, ক্লাস 7 এ পড়ে। অমিত স্কুলে আসে একদম নোংরা জামাকাপড়। তার ড্রেসের কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্নতা কিচ্ছু নেই। চুল উস্কো খুস্কো। ব্যাগটা নিয়ে আসে ছিঁড়ে গেছে। জুতোটাতে কোনোদিনও ফিতে বাঁধা থাকে, কোনোদিনও বাঁধা থাকে না। সে এসে একদম লাস্টের দিকে বসে চুপ করে থাকে, কোনো উত্তর দেয় না, চুপচাপ স্কুলে আসে, চুপচাপ বাড়ি চলে যায়। স্কুলে একজন টিচার জয়েন করেছে যার নাম আঁখি। নতুন টিচার, ক্লাসে যখন ঢোকেন সবাইকে বলে আই লাভ ইউ, সমস্ত স্টুডেন্টকে বলে আই লাভ ইউ। স্টুডেন্টস প্রত্যেককে বলে, এবং উনি যে কথাটা বলেন সম্পূর্ণ মিথ্যে। প্রত্যেককে উনি সমানভাবে ভালোবাসেন না। নতুন টিচার প্রত্যেককে পড়া ধরে, প্রত্যেকের সঙ্গে কমিউনিকেশন করার চেষ্টা করে, কিন্তু অমিতের সঙ্গে কমিউনিকেশন করে না ঠিকভাবে। কারণ অমিত কথা কম বলে। অমিত প্রায় কথা বলে না। যেহেতু কথা বলে না এবং তার ড্রেস যেহেতু একটা বাজে ধরনের, তো টিচার্সের মাথাতে অন্য একটা বিষয় চলে যে ইজ এ নট, মানে এ পরিবেশেতে থাকার যোগ্য নয়, স্কুলেতে থাকার যোগ্য নয়, স্টুডেন্ট হিসাবে থাকার যোগ্য নয়। এবং যত রকম ভাবে তাকে ছোট করা যায় সে টিচার তাকে ছোট করতে ছাড়তো না। যত রকম ভাবে ছোট করা যায়, ছোট ছোট বিষয়তে ইনসাল্ট করা, ছোট ছোট বিষয়তে তাকে ছোট করা। কিন্তু অমিত কোনোদিনও তার উত্তর প্রকাশ করতো না, উত্তর দিত না। তাতে টিচার আরো বেশি রেগে যেত, আরো বলতো। যত ধরনের হিউম্যানিটার ওয়ার্ড ইউজ করা যায় তাকে করতো, যত ধরনের অ্যাবিউসিভ ওয়ার্ড ইউজ করা যায় তাকে করতো, এবং ছোট চোখে দেখতো প্রচন্ড। তো খুব স্বাভাবিকভাবে তার আশেপাশে যে সমস্ত ছাত্ররা ছিল, স্টুডেন্টরা ছিল, ম্যাডাম যেহেতু এইভাবে দেখছে তারা ওইভাবে দেখছে, তারাও তাকে খুব হেট করত। কিন্তু তাদেরকেও কিন্তু কোনোদিনও উত্তর দিত না, তাদেরকেও কোনোদিনও কিন্তু উত্তর দিত না। তারা কিন্তু মানে অমিত কিন্তু ওই ছাত্রীদের দ্বারাও মারাত্মকভাবে অপমানিত হতো। কিন্তু সে আসতো, মুখে হয়তো তার কোনো হাসি ছিল না। তো সে যখন উত্তর দিত না, অমিত যখন টিচারকে কোনো উত্তর দিত না, টিচারের মধ্যে আস্তে আস্তে না অমিতের প্রতি একটা রাগ তৈরি হয়, ক্ষোভ তৈরি হয়। এবং এই মারাত্মক ক্ষোভ পরীক্ষার পরে দেখা যায়, যখন তার রেজাল্ট বেরোয়, টিচারের হাত থেকে একদম নম্বর বেরোয়নি তার জন্য। যতটা নম্বর দেওয়ার কথা ছিল তার থেকে কম করে দেয়। এবং যে ইয়ারলি যে একটা কার্ড তৈরি হয়, অ্যাপ্রেজাল যেটা হয়, যে প্রত্যেকটা স্টুডেন্ট কি লেভেলের, কি ধরনের পড়াশোনা করেছে, সমস্ত কিছুর একটা রিপোর্ট কার্ড তৈরি হয়। সেই রিপোর্ট কার্ডেতে টিচার্স লেখে যে একদম নেগেটিভ বিষয়গুলো লেখে। অমিত সম্পর্কে এমন কোনো ভালো বিষয় নেই, সমস্তটাই নেগেটিভ বিষয় রিপোর্টিং করে। এবং রিপোর্ট করার পরে খুব স্বাভাবিক ব্যাপার, গার্জেনদের কাছে যাওয়ার আগে যিনি প্রিন্সিপাল আছেন তার কাছে যায়। রিপোর্টটা প্রিন্সিপাল দেখেন, দেখার পরে ম্যাডামকে ডাকেন, আঁখি ম্যাডামকে ডাকেন, দেখে বলেন যে অমিতের কি কোনো রকম পজিটিভ কোনো জায়গায় নেই? বলছে না, পজিটিভ কোনো জায়গায় নেই। সেই যোগ্যই নয় এই পরিবেশেতে থাকার, স্কুলেতে আসার, সেই যোগ্যই না পড়াশোনা করার এবং সমাজে থাকার। কারণ তার মধ্যে কিন্তু মারাত্মক ক্ষোভ তৈরি হয়েছে। কারণ অনেকবার বাজেভাবে বলার পরে অমিত কিন্তু কোনো রকম রেসপন্স করেনি। অমিত হয়তো দু চর মেরেছে কিন্তু রেসপন্স করেনি। তার জন্য তার আক্রোশ কিন্তু আরো বেশি, টিচারের আরো ছোট ভাবে দেখে। তো প্রিন্সিপাল আবার জিজ্ঞেস করে, অমিতের কি কোনো রকম পজিটিভ জায়গা নেই, সবটাই নেগেটিভ? তো এই ধরনের নেগেটিভ দিলে তো তার গার্জেন বা সেই ছেলেটিও তো আস্তে আস্তে নেগেটিভ দিকে চলে যাবে। কিন্তু টিচার বলে যে কি করবে, সে নেগেটিভ, সে যোগ্য নয়। তো যাই হোক, ম্যাডাম এটা বলে চলে যায়। পরের দিনকে প্রিন্সিপাল আগের দুটো ক্লাসের রিপোর্ট কার্ড
ওই ম্যাডামের টেবিলেতে রেখে আসে, তার যে পিয়ন আছে তাকে দিয়ে রেখে আসে। তো ম্যাডাম যথারীতি যায়, রিপোর্ট কার্ড দেখে, রিপোর্ট কার্ড দেখার পরে প্রথমে দেখে ক্লাস 5-এতে লেখা আছে যে অমিত একজন খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং অমিত এবছর ফার্স্ট হয়েছে। অমিতের মতো স্টুডেন্ট, অমিতের মতো ইন্টেলিজেন্ট স্টুডেন্ট খুব কম দেখা যায়। অমিত এমন কোনো অ্যান্সার নেই যেখানেতে কোশ্চেন নেই যেখানেতে অ্যান্সার করে না। অমিত এমন কোনো জায়গা নেই যেখানেতে রেসপন্ড করে না এবং তার আইকিউ লেভেল অনেক বেশি অন্যান্য স্টুডেন্টদের থেকে। এবং অমিত একটা এমন একটা জায়গায় নিজে যাবে এবং স্কুলকে নিয়ে যাবে যে অমিতকে দিয়ে হয়তো স্কুল ফিউচারেতে চিনবে, স্কুলকে চিনবে মানুষে আর কি। এত ভালোভাবে তাকে অমিত সম্পর্কে সেখানে লেখা হয়। নেক্সট ইয়ার ক্লাস 6-এ সেখানে লেখা হয় বর্তমানে অমিত যেমন ছিল তেমন ভাবে ফোকাস দিতে পারছে না, পড়াশোনা করতে পারছে না। অমিত খুব দুঃখেতে থাকে, অমিত আর হাসতে পারছে না, কারণ অমিতের মায়ের লাস্ট স্টেজেতে ক্যান্সার ধরা পড়েছে এবং অমিতের মা হয়তো আর মাস 3 বাঁচবে। অমিতের বাবা নেই, অমিতের কেবলমাত্র ঠাকুমা আছে যার কাছে সে অমিত থাকে এবং অমিতের মনের মধ্যে এর প্রভাবটা মারাত্মকভাবে পড়েছে। অমিত সারাদিন মাকে নিয়ে চিন্তা করে। অমিত আর পড়তে পারছে না। বর্তমানে অমিতের মা আর নেই, মারা গেছে। এই অবস্থাতেও অমিত স্কুলে আসে। যখন প্রিন্সিপালের কাছে পুরো বিষয়টা আরো গভীরেতে জানে, তখন খুব স্বাভাবিকভাবে অন্য মানুষের মতন ম্যাডামের বুকেতে এই বিষয়টা দাগ কেটে যায়। ম্যাডাম যে চোখে দেখছিল তার ব্যাকগ্রাউন্ড ছিল অন্যরকম, তার ভেতরে ছিল অন্যরকম গল্প, তার পেছনে ছিল অন্যরকম গল্প। আমরা স্যার গল্পটা জানতাম না। না জেনে অমিত সম্পর্কে একটা ধারণা তৈরি হয়, আর যে ধারণার জন্য ক্লাসের প্রত্যেকটা বাচ্চার ধারণাও বদলে যায়। তাকে টর্চার করতে থাকে মানসিকভাবে। আমাদের অনেক সময় দেখা যায় যে স্কুলেতে বুলি করা হয়, বাচ্চাদের পেছনে আর একটা বাচ্চা লাগে, রাগায়, কন্টিনিউয়াস রাগায়, মারাত্মকভাবে মানসিক এফেক্ট পড়ে, মারাত্মকভাবে। তো প্রিন্সিপাল ডাকে ম্যাডামকে এবং ডেকে বলে যে ছেলেটা কিন্তু কথা বলা বন্ধ করে দিয়েছে, সে কিন্তু ধীরে ধীরে এমন জায়গায় চলে যাচ্ছে আর হয়তো অমিত ফিরে নাও আসতে পারে। অমিতকে ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু আমাদের। এখানে তা আপনি কি করতে পারেন? তো ম্যাডামের মধ্যে মারাত্মকভাবে প্রভাব পড়ে। নেক্সট ডে যখন অমিতের ক্লাসেতে যায়, অমিতের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করে, প্রশ্ন জিজ্ঞেস করে অমিতকে উত্তর বলে দেয়। বলার পর অমিতকে বলে যে তুমি বলো না, তুমি পারবে। অনেকবার বলার পর অমিত বলে। অমিত চোখটা তুলে তাকায় কিন্তু হাসতে পারে না। ম্যাডাম কন্টিনিউ তার সঙ্গে এইভাবে কমিউনিকেট করতে থাকে। ধীরে 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 অমিত আস্তে 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 নিজের লাইফেতে ফিরতে থাকে, পড়াশোনার দিকে মনোযোগ দিতে থাকে। অন্য ছাত্ররা আস্তে আস্তে কমিউনিকেট করতে থাকে তার সঙ্গে। আস্তে আস্তে পরিস্থিতি বদলায়। অমিত সেই বছর ক্লাস 7-এতে সেকেন্ড হয়। পরের বছরেতে সে আবার ফার্স্ট হয়, আবার নিজের রিদমেতে চলে আসে। বর্তমানে অমিত স্কুল শেষ করে ফেলেছে। লাস্ট ডে অফ দ্য স্কুল প্রত্যেকে ম্যাডামের জন্য গিফট নিয়ে এসেছে, ভালো ভালো গিফট নিয়ে এসেছে ম্যাডামের জন্য। অমিত টেবিলের মধ্যে একটা গিফট এনে রেখে দিয়েছে, একটা খবর কাগজেতে মোড়া একটা গিফট রেখে দিয়েছে। স্কুলে যারা অন্যান্য স্টুডেন্ট ছিল কারো বুঝতে অসুবিধা হয়নি ওটা অমিতেরই গিফট, কারণ যতজন স্টুডেন্ট আছে সব থেকে গরিব হচ্ছে অমিত। তার জামা কিন্তু আজও নোংরা, কারণ তার মা নেই, কেচে দেবে কে, পরিষ্কার করবে কে? তার ঠাকুমা আছে। ম্যাডাম গিয়ে প্রথমে তো এই গিফটটা খুলে দেখে ওখানে দুটো গিফট দেয়া আছে। একটা পুরনো একটা জিওডেন্ট, যার অর্ধেকটা শেষ হয়ে গেছে, আর দুটো চুড়ি। সে চুড়ি দুটোর হয়তো খানিকটা রঙও উঠে গেছে। দুটো চুড়ি এবং একটা ডিওড্রেন্ট। এটা ছিল অমিতের মায়ের দুটো চুড়ি এবং অমিতের মা যে ডিওড্রেন্টটা ইউজ করতো সেটা।
সেটা নিয়ে এসে ম্যাডামকে দেয়, কারণ দেয়ার কিছু নেই। ম্যাডাম ডিওডের মাকে এবং চুড়ি দুটো পরে। অনেকক্ষণ বাদে অমিত ম্যাডামের কাছে আসে, এসে ম্যাডামকে বলে, ম্যাডাম আজকে মনে হচ্ছে যেন আমার মায়ের গন্ধটা আমি পাচ্ছি। অমিতের স্কুল শেষ হয়ে যায়। অমিত প্রত্যেক বছর ম্যাডামকে চিঠি লেখে যে এই বছরে তো আমি অনেক টিচার্স পেয়েছি, অনেক বন্ধু পেয়েছি, অনেক মানুষের সঙ্গে মেলামেশা করেছি, অনেক পরিচিতি বেড়েছে আমার, কিন্তু ম্যাডাম আপনার মতো মানুষ আমি দেখিনি, আপনি আমার জীবনের সেরা মানুষ। প্রত্যেক বছর চিঠি লেখে। এরপর অমিতের একটা চিঠি আসে ম্যাডামের কাছে, অমিতের বিয়ে। অমিত সেখানে লেখে যে আপনাকে আসতে হবে বিয়েতে, আপনি এবং স্যার, মানে ম্যাডামের হাজবেন্ড এবং আপনার ফ্যামিলি, তারা প্রত্যেকে আসবে এবং তার সাথে টিকিট দেওয়া আছে প্লেনের। আপনারা আসবেন, আমি আপনাদের জন্য অপেক্ষা করে থাকবো এবং আপনারা না আসলে আমি বিয়ে করব না। তো অমিতের ওই বিয়েতে ম্যাডাম এবং পুরো ফ্যামিলি যায় এবং নিচে লেখা ছিল ডক্টর অমিত। পুরো ফ্যামিলি যায়। যেতে লেট হয়েছে, ম্যাডাম চিন্তা করছে যেতে লেট হয়ে গেছে, হয়তো অনুষ্ঠানই শেষ হয়ে যাবে। গিয়ে দেখে যে অনুষ্ঠান শুরু হয়নি, অমিত দাঁড়িয়ে আছে। কার জন্য? ম্যাডামের জন্য। ম্যাডাম আসে, সকলের সামনে অ্যানাউন্স করে যে আপনারা অনেক ক্ষেত্রে অনেকে বলেছেন যে অমিতের পরিচয় কি, তো আজকে আমি আমার পরিচয় দিচ্ছি, আমার মায়ের সাথে আপনাদেরকে মিট করাচ্ছি, ইজ মাই মম। অর্থাৎ বিষয়টা যদি খুব ভালো করে গভীরে গিয়ে দেখো, আমরা সামনের মানুষটাকে যেভাবে জাজ করছি, হতে পারে সঠিক নয়, সে হয়তো নিজেকে প্রেজেন্ট করতে পারছে না, তা বলে তাকে যে জাজমেন্ট আমি করছি হতে পারে নাও ঠিক, আবার হতে পারে ঠিক। তাই জাজমেন্ট করার আগে সময় নিয়ে জাজ করুন। এবং প্লিজ লাইফে কাউকে বুলি করাটা বন্ধ করে দিন। বুলি করা মানে ছোট করা, ইপটিজিং করা, পেছনে পেছনে বলা, মোটা ও কালো, এই পেছনে লাগা, বন্ধ করে দিন। যদি কোনো স্টুডেন্টের প্রতি করে থাকো, তাহলে বুঝে নাও যাকে তুমি করছো না তার মানসিক পুরো ফ্যাক্টরটা না ভেঙে চুরমার হয়ে যায়। তা লাইফের এমন একটা তুমি ধাক্কা দিচ্ছ, এমন একটা অন্ধকার দিকে তুমি ঠেলে দিচ্ছ, কল্পনার বাইরে, সেই হয়তো সেখান থেকে বেরোতে পারবে না। এখন ম্যাডাম ছিল বলেও বেরোতে পারেছে, ম্যাডাম যদি না থাকতো বেরোতে পারতো না। সুতরাং এই ধরনের বুলি করা মারাত্মক ব্যাপার, যেটা আমরা অনেক সময় স্টুডেন্ট লাইফে করে থাকি, যেটা আমরা অনেক সময় দেখা যাচ্ছে বস তার কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার স্টাফটাকে করছে, মারাত্মকভাবে বুলি করে। তার হয়তো ব্যাকগ্রাউন্ড জানে না, মারাত্মকভাবে বুলি করছে। টিচার করছে ছাত্রদের, আমরা বন্ধু বান্ধবের মধ্যে দেখতে পারি, আমরা কলিগসদের মধ্যে দেখতে পারি, আমরা আশেপাশে প্রায় দেখতে পারি এই ধরনের। কোনো একটা মানুষকে হিউমিলিয়েট করা হয়, কোনো একটা মানুষকে ছোট করা হয় সবার সামনে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা দেখা হয় না। ভুল করছেন, এটা করবেন না। এটা যদি করেন জানবেন যে ঘুরিয়ে একদিন না একদিন আপনার পেছনেতেই আসবে এটা, ঠিক আছে? কারণ উপরওয়ালা বলে কেউ আছে, হ্যাঁ, ঘটনা কিন্তু ঘুরে আপনার কাছে আসবে। সুতরাং আপনার মাথাতে এটা রাখুন যে আপনি যাকে ক্রিটিসাইজ করছেন তার থেকে ভালো আপনি আপনাকে নিয়ে ব্যস্ত থাকুন। তাকে ক্রিটিসাইজ করে আপনার খুব একটা বেশি লাভ হবে না। তাকে ক্রিটিসাইজ করলে আপনি যেমন একটা বাজে প্র্যাকটিস করছেন, তার সঙ্গে সঙ্গে তার জীবনটাকে আপনি শেষ করছেন। এটা করবেন না। অনেক সময় দেখা যায় কাজের ক্ষেত্রে আমরা আমাদের নিচু তলায় যে সমস্ত কর্মী আছে তাদেরকে এই ধরনের বিহেভ করি, করে আপনার কি লাভ হবে? কিচ্ছু লাভ হবে না। আপনি যখনই তার সঙ্গে বাজে বিহেভ করা শুরু করবেন না, তার যেটা করার দরকার ছিল বা সে যেটা করবে ভাবছিল সেটা করবেই না, সে করতেই পারবে না, তার মানসিক অবস্থাটা সেই জায়গা থাকবে না। আপনি যদি খুব ভালো লেভেলের ম্যানেজার হন, আপনার উচিত আপনার স্টাফের থেকে কিভাবে কাজটা বার করবেন, এটা আপনার ম্যানেজমেন্ট। আপনি চিৎকার করে চিল্লামিল্লি করে হয়তো কাজ কিছুদিনের জন্য বার করতে পারেন, কিন্তু দীর্ঘ সময়ের জন্য আপনি পারবেন না, আপনি ফেলিওর হয়ে যাবেন। এবং আপনি যে প্র্যাকটিসটা করছেন তাতে দ্যাট ইজ নট এ হেলদি প্র্যাকটিস। আপনার নিজের জন্যও নয়, আপনি নিজেও খিটখিটে হয়ে থাকবেন সারাদিন।
আপনার নিজেরও খুব একটা বেশি লাভ হবে না। তো সুতরাং আপনি আপনার সামনের মানুষটাকে কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে দেখবেন, কিভাবে দেখছেন, এটা নির্ভর করছে আপনার উপর। কাউকে অর্ধেকটা দেখেই আপনি জাজ করে নেবেন না। মানুষকে জাজ করা খুব কঠিন। আপনি যেটা দেখছেন সেটা সম্পূর্ণ বিপরীত হতে পারে। আবার আপনি যেটা দেখছেন, আপনি যেটা ভাবছেন, আপনি যেটা ভেবেছেন, আপনি আলটিমেট গিয়ে দেখলেন মানুষটা তেমনই নয়। আবার যেটা ভাবছেন না, মানুষটা হয়তো তেমন। সুতরাং মানুষকে জাজ করা কিন্তু খুব কঠিন। পশু পাখিকে জাজ করতে পারেন, আপনি জানেন যে সাপ বেটা কামড়ায়, গরু হচ্ছে গুঁতিয়ে দেয়, কুকুর কামড়ে দেয়, হ্যাঁ, মৌমাছি হুল ফুটিয়ে দেয়, কিন্তু মানুষ ডেঞ্জারাস জীব। একে বোঝা কিন্তু খুব কঠিন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার নেক্সট আর একটা বিষয় নিয়ে কথা হবে, আর একটা গল্প হয়তো হবে। আপনাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।